ক্যাবকে বিশেষ করে ধন্যবাদ দিতে চাই যে শিক্ষার্থীদেরকে এই পুরো আয়োজনে সংযুক্ত করা এবং আমাদের ছেলেমেয়েগুলোর প্রতিভা আমি নিশ্চিত এখানে যারা বসে আছি আমরা এই তিনটা উপস্থাপনার মধ্য দিয়ে এবং কত সৃষ্টিশীল উপায়ে উপস্থাপনা করা যায় তার কিন্তু নজির রাখলেন, যেটা আমি মনে করি অনেক ক্ষেত্রে এখন যারা আছে তাদের বয়সে আমাদের পক্ষে সম্ভব ছিল না। এবং যেই বিষয়গুলো উত্থাপন করেছে খুব সহজ বিষয় না। একটা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী যখন লুণ্ঠনমূলক ব্যয় নিয়ে কথা বলছে তার জন্য কিন্তু খুব সহজ সাধ্য বিষয় না। কিংবা জ্বালানি রূপান্তর নীতি নিয়ে যখন কথা বলছে একটা সেকেন্ড ইয়ার কিংবা থার্ড ইয়ার স্টুডেন্ট, এই চর্চার মধ্য দিয়ে যে চিন্তার পরিপক্কতা তৈরি হয় এবং ক্যাব এই শিক্ষার্থীদেরকে পুরো আয়োজনে সংযুক্ত করে এই মস্তিষ্কের পরিপূর্ণতার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখছে। এবং আমাদের দেশে এই মস্তিষ্কের পরিপূর্ণতাটা খুবই জরুরি, কেননা আমরা মস্তিষ্ক আসলে আমি মনে করি আমাদের যে মস্তিষ্ক একসময় যারা ক্ষমতাসীন রাজনৈতিক দল ছিল তাদেরকে আমরা দিয়ে দিয়েছিলাম, এখন মস্তিষ্ক দিয়ে দিচ্ছি ভার্চুয়াল ওয়ার্ল্ডে। আমাদের মস্তিষ্ক আর কাজ করে না, ভার্চুয়াল ওয়ার্ল্ডের কিছু ক্যারেক্টার আছে তারা আমাদের মস্তিষ্ককে তাড়িত করে। তার বিপরীতে এই যে চর্চা ক্যাবের কারণে হচ্ছে এবং আমাদের শিক্ষার্থীরা চিন্তার যে ম্যাচুরিটি সেটা আসলে অনন্য। এবং আমি মনে করি একজন শিক্ষার্থীর শুধু কাজ ক্লাসরুমের পড়া কিংবা রেজাল্ট না, চিন্তার এই পরিপক্কতা তৈরিতে জ্ঞানের অনুশীলন করা। এবং সেটা যদি বিবেচনা নেই তাহলে বিশেষ করে আমি এখন পর্যন্ত আমি নিশ্চিত পরে যারা আছে আমার বিভাগেরও একজন আছে, তারাও একই রকমের একই মান বজায় রেখে উপস্থাপনা দিবে। এখন আমি মূল আলাপে আসি। আমি যেহেতু আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যাপনা করি, শিক্ষকতা করি, আমার সাথে ক্যাবের যে যে সংশ্লিষ্টতা বেশ অনেক দিনের এবং আমার রিসার্চের আগ্রহ পিএইচডির মধ্য দিয়ে এই এনার্জি সেক্টর এবং যার মধ্য দিয়ে এনার্জি চার্টার ট্রিটি নিয়ে আমরা একটা সংকটে পড়তে যাচ্ছিলাম। সেটা নিয়ে যে ক্যাম্পেইনটা হয়েছিল, রিসার্চ ক্যাম্পেইন অ্যাজ ওয়েল অ্যাজ পাবলিক অ্যাডভোকেসি, সেখানে আমার সংশ্লিষ্টতা ছিল। সেই সুবাদে ক্যাবের সাথে আমার অনেক দিনেরই পথ চলা এবং এখনও পথ চলছে। এখন মূল আলোচনা যেটা আমি করতে চাই যে আসলে আমরা যারা ইন্টারন্যাশনাল রিলেশনসের জ্ঞান চর্চা করি, আমরা আসলে এনার্জি ট্রানজিশনকে আমরা আসলে কীভাবে দেখি, এইটাকে আমরা দেখি একটা সোশিও টেকনিক্যাল ট্রানজিশন হিসেবে। এখন বাংলাদেশের এই বিরাজমান যে আমাদের এই এনার্জি যে কাঠামো আছে, এই সোশিও টেকনিক্যাল ট্রানজিশনের ক্ষেত্রে তিনটা বিষয়কে গুরুত্ব দেওয়া হয়। একটা হচ্ছে টেকনোলজি, একটা হচ্ছে ইনস্টিটিউশনাল যে অ্যারেঞ্জমেন্ট, আর একটা হচ্ছে সোশ্যাল যে অর্গানাইজেশন। এখন আমাদের যে বিরাজমান যে কাঠামো, এই এই জ্বালানি কাঠামো, এটা যদি খেয়াল করে দেখি কী ছিল, বিরাজমান কাঠামো হচ্ছে জ্বালানির উৎসের ক্ষেত্রে আমরা হাইলি ডিপেন্ডেন্ট হচ্ছে ফসিল ফুয়েলের উপর, এবং ফসিল ফুয়েল থেকে বের হয়ে আসার জন্য যেই পরিকল্পনাগুলো দেখেছি কিংবা আমরা দেখেছি পরপর দুটো মাস্টার প্ল্যান হয়েছে, সেই মাস্টার প্ল্যান কারা করলো? বিদেশি সংস্থা করেছে, এবং শুধু বিদেশি সংস্থা না, বিদেশি কোম্পানি করেছে, যেই কোম্পানি কোথাও না কোথাও এই ফসিল ফুয়েল বেসড যে পাওয়ার প্ল্যান্ট আছে সেখানে তাদের ইনভেস্টমেন্ট আছে। তার মানে যেই টেকনোলজি রিনিউয়েবল টেকনোলজির আলাপটা হচ্ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে মাস্টার প্ল্যানগুলো পরপর করা হলো, পরটাই একটু সংস্কার করার চেষ্টা হচ্ছে, দিনের শেষে হচ্ছে ফসিল ফুয়েলের উপর ওভার ডিপেন্ডেন্সি। একই সাথে আমরা যখন এনার্জি সিকিউরিটির কথা বলি, আমরা জ্বালানি নিরাপত্তার কথা বলি, আমরা খুব মার্কেট বেসড নিরাপত্তাকে বুঝি, খুবই একটা ইন্টারনাল পার্সপেক্টিভ থেকে, কিন্তু এটা একটা এক্সটার্নাল ডাইমেনশন আছে। এবং বিশেষ করে রাশিয়া ইউক্রেন ওয়ার কিংবা রাশিয়ার সাথে যে ইউরোপের রাষ্ট্রগুলোর যে টেনশন শুরু হলো এই ইউক্রেনের এই কনফ্লিক্টকে ঘিরে, বেলারুশ জার্মানি তার একটা প্রাইম এক্সাম্পল। এবং রাশিয়া হচ্ছে কম প্রাইসে গ্যাস অফার করে এক ধরনের ডিপেন্ডেন্সি কিন্তু তৈরি করেছিল জার্মানি এবং অন্যান্য যে প্রাক্তন যে রাশিয়ান স্টেটগুলো, সোভিয়েত স্টেটগুলো ছিল, তার মধ্যে বেলারুশ ওয়াজ ওয়ান অফ দেম। এবং ওর মধ্য দিয়ে কী ধরনের নিরাপত্তাহীনতা তৈরি হয় সেটা একটা বড় প্রমাণ কিন্তু এটা ছিল। ঠিক একইভাবে আমাদের ক্ষেত্রেও কিন্তু এটা ভিন্নতা না। এবং গত সময়ে আমরা দেখেছি এই এনার্জি সেক্টর একদম লুণ্ঠনের স্বর্গরাজ্য। কতিপয় কিছু মানুষ
এটাকে একটা স্বর্গরাজ্যে পরিণত করেছিলেন এবং এর সাথে দেশীয় যে এই লুণ্ঠনমূলক যে 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 মূল্য কিংবা এই যে দুর্নীতি করে অর্থ পাচার করা কিংবা অর্থ নিজের পকেটে নেওয়া শুধু দেশীয় গোষ্ঠী না, এর সাথে বিদেশি গোষ্ঠীরও কিন্তু একটা সংযোগ ছিল। যেমন আদানির কথা যদি বলি, আদানি একটা এক্সাম্পল, এর বাইরেও কিন্তু অনেক ব্যবসায়িক গোষ্ঠী আছে এবং আদানির সাথে বিজেপির সম্পর্ক কিংবা আমাদের যারা ব্যবসায়ী গোষ্ঠী তাদের সাথে ক্ষমতাসীন যারা ছিল, যাদেরকে আমরা এখন ফ্যাসিস্ট হিসেবে চিহ্নিত করছি, এক ধরনের একটা নেক্সাস আতাত, এবং এই আতাতকে ঘিরে কিভাবে একটা রাষ্ট্রের এক্সটার্নাল ভালনারেবিলিটি তৈরি হয় থ্রু ইম্পোর্ট ডিপেন্ডেন্সি। তার মানে আমরা জ্বালানি নিরাপত্তার কথাও যদি বলি, এবং এই আমরা যে বলছি যে আমাদের জ্বালানি কাঠামোতে হেভিলি ফসিল ফুয়েল ডিপেন্ডেন্ট, তার মধ্য দিয়ে আমাদের শুধু ইন্টারনাল না এক্সটার্নাল ভালনারেবিলিটিটা কীভাবে তৈরি হচ্ছে। এবং এনার্জি সেক্টর হচ্ছে খুবই একটা কৌশলগত খাত। ইভেন মাস্টার প্ল্যান আমরা তৈরি করছি বিদেশি সংস্থা বিদেশি কোম্পানি দিয়ে। একটা দেশের জাতীয় একটা পাবলিক পলিসি ডকুমেন্ট সেইটা তৈরি করে দিচ্ছে একটা বিদেশি সংস্থা অথবা বিদেশি কোম্পানি। যে বিদেশি সংস্থা কিংবা বিদেশি কোম্পানি হচ্ছে তার নিজস্ব স্বার্থ আছে ফসিল ফুয়েল বেসড প্ল্যান্টে তার ইনভেস্টমেন্টের জন্য। ঠিক একইভাবে যদি এখন ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্টের কথা আসি, যে ট্রানজিশনের জন্য আমরা তিনটা বৈশিষ্ট্যের কথা বলছি, ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট বিআরসি, এই আলাপটা কিন্তু এই দুই আলোচনার মধ্য দিয়ে আসছে যে বিআরসি আসলে কি ভূমিকা পালন করে। বিআরসি আসলে ওই গোষ্ঠীরই স্বার্থ রক্ষা করে এবং ওই গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে গিয়ে আমাদের যে অভ্যন্তরীণ যে আমলাতন্ত্র আছে তারাও কিভাবে ওই নেক্সাসের মধ্যে একাত্ম হয়ে যাচ্ছে। এবং এটা নিয়ে একটা ভালো লেখা আছে, আমরা একটা বই এডিট করেছিলাম, নিউ লেভেল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ, পিপল অন দ্য মার্জিনস। ওখানে একটা চ্যাপ্টার আছে মাহামিজার স্টেট বিজনেস নেক্সাস এই এই এনার্জি সেক্টরকে ঘিরে, এবং কুইক রেন্টাল নিয়ে আলোচনাটা আছে। ওখানে সবগুলো কোম্পানি এবং কার সাথে কী সম্পর্ক তার একটা সংক্ষিপ্ত বর্ণনা আছে। তার মানে বিআরসি একটা সরকারি প্রতিষ্ঠানও কীভাবে কুক্ষিগত হয়ে যাচ্ছে এবং এই কুক্ষিগত হওয়ার মধ্য দিয়ে কীভাবে শুধু ব্যবসায়ী স্বার্থ গোষ্ঠী না, রাষ্ট্রের যারা আমলাতন্ত্র, যারা রাষ্ট্রের পলিসি ইমপ্লিমেন্টেশনের কাজ করছেন, তারাও কিভাবে এই পুরো ব্যবস্থার সুবিধাভোগী হচ্ছেন। ঠিক একইভাবে আমরা যদি সোশ্যাল অর্গানাইজেশনের কথা বলি, সোশ্যাল অর্গানাইজেশন ব্রডলি যে পলিটিক্যাল যে অর্গানাইজেশন, সোশ্যাল অর্গানাইজেশন, এর মধ্য দিয়ে সামগ্রিকভাবে কিন্তু আমার সোসাইটিতেও আরেকটা বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি হয়, যারা সুটকেস নিয়ে এনার্জি মিনিস্ট্রিতে যান, গিয়ে কন্ট্রাক্টে পাওয়া যায় কিনা ব্রোকার তৈরি হয়, এবং এই কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের যদি সে কিছু মানে এই ব্রোকার হিসেবে কাজ করতে পারে তার কমিশনের ব্যবস্থা হয়। তার মানে যেই বিরাজমান ব্যবস্থাটা আছে আমাদের, যে জ্বালানি কাঠামোটা আছে, সেই জ্বালানি কাঠামোটা বের হওয়ার জন্য আমাদের খুব প্রয়োজন এই এনার্জি ট্রানজিশন। যে এনার্জি ট্রানজিশনের মধ্য দিয়ে, এবং এগুলো কিন্তু পুরো অন্যায্যতার কাঠামো, বঞ্চনার কাঠামো। একটা বিশেষ গোষ্ঠী তাদের নিজস্ব সুবিধা, নিজস্ব অর্থবিত্ত, এবং আমরা জানি এবং ৭৮,০০০ কোটি টাকা কিভাবে চলে গেল ক্যাপাসিটি চার্জের নামে, এবং বিদ্যুৎ প্ল্যান যদি নাও চলে তাহলেও কিভাবে অর্থ লুণ্ঠন করা যায় তার একটা সুব্যবস্থা করা হয়েছিল। দুঃখজনকভাবে এটা হলো সত্যি কথা, দুঃখজনক হলেও, যে এই ব্যবস্থা আমরা বৈষম্যের কথা বলছি, বৈষম্য দূর করার কথা বলছি, এবং এতগুলো মানুষের প্রাণের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি, এই কাঠামোগত পরিবর্তন আনার প্রচেষ্টাটা কিন্তু আমরা এখন দেখছি না। এবং যেই আইনের সংস্কার দরকার ছিল যারা, এবং এটা খুবই অদ্ভুত ব্যাপার যে একটা পার্টিকুলার সেক্টরকে ইমিউনিটি দেওয়া হচ্ছে, যে ওই সেক্টরে যাই হোক না কেন তাকে আমি দায়বদ্ধ করতে পারছি না, তাকে আমি আদালতে নিতে পারছি না। এবং সেটাও যখন পরিবর্তন করা হলো, কিন্তু দায়বদ্ধ করার জন্য যেই ধরনের পরিবর্তন, এটা সংস্কার না, এই আইনে তো বাতিল ঘোষণা করতে হবে, সেটা বাতিল না করে এমন একটা ক্লজ রেখে দেওয়া হলো, আলটিমেটলি দিনের শেষে ওই নতুন বোতলে পুরনো খাবার রেখে দেওয়া হলো। তার মানে হচ্ছে কেন রেখে দেওয়া হলো, যেই স্বার্থান্বেষী গোষ্ঠীটা এই কাঠামোটার সুবিধাভোগী, ওই স্বার্থান্বেষী গোষ্ঠীটাই এখন এক্সিস্ট করছে রাষ্ট্রের ভেতরে, এবং সেই জায়গায় কিন্তু আমরা কোনো পরিবর্তন আনতে পারছি না। আজকে যে উপস্থাপনাগুলো করলো সুস্পষ্টভাবে যে এই ধরনের কাঠামোর ফসলটা কি হয় এবং এখান থেকে বের হয়ে আসার জন্য কী ধরনের পরিবর্তন দরকার, এই পরিবর্তনটা যদি নিশ্চিত করতে হয় তাহলে খুব জরুরি হচ্ছে এই আলাপগুলো তোলা, যে যারা এগুলোর সাথে
যুক্ত ছিল, জড়িত ছিল, তারাও এখনো আছে কিনা, এবং থাকলে তাদেরকে অবশ্যই জাতীয় স্বার্থ বিরোধী, মানুষ বিরোধী পলিসি মেকিংয়ের সাথে, পলিসি ইমপ্লিমেন্টেশনের সাথে এদের সংশ্লিষ্টতা আছে, দে মাস্ট বি রিমুভড ফ্রম এভরিওয়্যার। এবং আমরা এখনো সেই ব্যবস্থাটা করতে পারিনি, আমাদের 1 বছরের বেশি পার হয়ে গেল। এবং যেই চুক্তিগুলো, এবং চুক্তি যদি আন্তর্জাতিক চুক্তি, খুব ইন্টারেস্টিং, সেখানে এক্সিট ক্লজ নাই। আমি আন্তর্জাতিক চুক্তি করছি, যদি আমি অন্যায্যতার শিকার হই, একটা রাষ্ট্র সেখান থেকে, সে রাষ্ট্র কিভাবে এখান থেকে বের হবে, সেই চুক্তিতে, আন্তর্জাতিক চুক্তি, সেরকম ক্লজ ছাড়া যখন চুক্তি হয়, তখন বোঝা যায় যে আমরা আসলে কী ধরনের যন্ত্রণার মধ্যে পড়ে আছি। আর যেহেতু এনার্জি নিয়ে আমার বিশেষ আগ্রহের জায়গা, এবং ভাগ্যক্রমে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের দায়িত্বে আছি সদস্য হিসেবে, সেখানে আমাদের একটা চেষ্টা হচ্ছে এই রিনিউয়েবল এনার্জির যে প্রচেষ্টা, এটাকে আরও বেশি পপুলার করা এবং দেশব্যাপী ছড়িয়ে দেয়। এবং সেই ক্ষেত্রে আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে কিছু কার্যক্রম নিয়েছি, আমরা একটা প্রকল্প নিয়েছি, যার মধ্য দিয়ে বিশেষ করে রিনিউয়েবল এনার্জি প্রোডাকশনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের যে অবকাঠামো আছে, বিশ্ববিদ্যালয়ের হল আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আছে, একাডেমিক বিল্ডিং আছে, সেখানে এই যে সোলার প্যানেল স্থাপন, সেই সংক্রান্ত কিন্তু একটা কার্যক্রম এবং একটা প্রকল্প কিন্তু ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন ইতিমধ্যে নিয়েছে। এবং আমরা আশা করছি এই ধরনের প্রকল্পের মধ্য দিয়ে, এবং যে আলাপটা এসছে যে ওপেক্স মডেলের কথা, সেই মডেলেরই কিন্তু একটা বাস্তবায়ন আমরা দেখছি এই প্রকল্পে। এবং তার সাথে ড্যাফোডিল ইউনিভার্সিটি যুক্ত আছে, এবং ইউজিসি হচ্ছে এটা বাস্তবায়নের অঙ্গীকার করেছে। তো আমাদের এই প্রচেষ্টাগুলা, আমি জানি না পরবর্তীতে আসলে প্রচেষ্টাগুলা কি হবে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এই আলাপগুলো জারি থাকা খুব জরুরি। এবং ক্যাব সবসময় আলাপগুলো জারি রেখেছে, কিন্তু ক্যাবের নতুনত্ব হচ্ছে শিক্ষার্থীদের যুক্ত করা। এবং শিক্ষার্থীদের যুক্ত করার সুবিধাটুকু হচ্ছে, শিক্ষার্থীরা কিন্তু একটা প্রজন্ম, ফার্স্ট ইয়ার একটা প্রজন্ম, সেকেন্ড ইয়ার একটা প্রজন্ম, এবং এই বিভিন্ন প্রজন্মের মধ্যে কিন্তু একটা বন্ডিংও তৈরি হয় এখানে কাজের মধ্যে দিয়ে। শুধুমাত্র পরীক্ষার হল আর সিজি, খুব খুব পপুলার ওয়ার্ড সিজি, স্টুডেন্টরা বলে, আমি খুব অবাক হই। মস্তিষ্কের পরিপক্কতা না আসলে সিজির পরিপক্কতা দিয়ে কিছু হয় না। মস্তিষ্কের পরিপক্কতার সাথে সিজির পরিপক্কতা প্রয়োজন আছে, কিন্তু শুধু সিজির নাম্বারটা দিয়েই আসলে সব কিছু না। এবং এই ধরনের আয়োজন আমি আবারও 3 জন যারা উপস্থাপনা করেছেন, আমি খুব মুগ্ধভাবেই শুনছিলাম। এবং আমার বয়সে ইট ওয়াজ অ্যাবসার্ড এই ধরনের, মানে এই সাহস দেখানো, এরকম করে একটা প্রেজেন্টেশন দেয়া। তো ক্যাবকে, বিশেষ করে ক্যাবে যারা আছেন, শামসুর রহমান স্যার আছেন, ইব্রিয়া ভাই আছেন, হয়তো সবসময় এই কাজের সাথে যুক্ত আছেন, আমিও আছি। তো যে কোনো প্রয়োজনে ইউজিসির আমরা যতদিন আছি, আমাদের এই কার্যক্রমে অংশগ্রহণ করা, কিংবা এগুলোকে আর একটু সামনে এগিয়ে নিয়ে যাওয়া, এবং শিক্ষার্থীদের মাঝে এই বিষয়টাকে পপুলার করার ক্ষেত্রে আমরা কিন্তু সচেষ্ট, এবং আমরা সামনেও থাকবো, এইটুকু বলে শেষ করছি। আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি একটু ব্যত্যয় ঘটালাম, কারণ